প্রিয় পাঠকবর্গ, এখন আমরা বর্গীকৃত ক্যাটালগ পদ্ধতিতে কেমন করে সংস্থা দ্বারা প্রকাশিত গ্রন্থের সূচীকরণ করতে হয় তার আমরা প্রক্রিয়াটা শিখব। এখন অনেক পুস্তক আছে যেগুলো বিভিন্ন সংস্থা প্রকাশ করে। সেই সমস্ত প্রকাশনার ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি সেই লেখার সঙ্গে জড়িত নন। সামগ্রিকভাবে সেই সংস্থার সমস্ত ব্যক্তিবর্গ কোনো না কোনো সাহায্য করে কিন্তু এই তথ্য উপাদানটি তৈরি করতে সাহায্য করেছেন। সেই কারণে এটা একটি যৌথ কর্মপ্রক্রিয়া। এই যৌথ কর্মপ্রক্রিয়ার জন্য কোনো একক ব্যক্তিকেই আমরা লেখক হিসাবে ধরি না, আমরা সামগ্রিক সংস্থাটাকেই আমরা ধরব যে লেখক হিসাবে। এই সংস্থাটা আসলে কি? এই সংস্থাটা আসলে কতকগুলি মানুষের সংযুক্তি। তারা একটি নির্দিষ্ট কাজ বা পরিষেবা সমাজকে প্রদান করবেন এবং সেই একটা উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যে তারা একসঙ্গে সমবেত হয়েছেন। এইরকম একটা যে মানুষদের এইরকম সংযুক্তি এবং একটা উদ্দেশ্য সাধনের জন্য তাদের কর্মপ্রক্রিয়া, এইরকম যে ঘটনা, এইরকম যে অবস্থা, একেই বলা হয় সংস্থা। এই সংস্থা, সেই সংস্থা নানা রকমের কাজকর্ম বা প্রক্রিয়া পদ্ধতি ইত্যাদি সম্বন্ধে তথ্য সংগ্রহ করে সমাজের দিকে আবার এগিয়ে দেয়। সেগুলি গবেষণার কাজে, সমাজের উন্নয়নের কাজে সেগুলি ব্যবহৃত হয়। সেই কারণে গ্রন্থাগারে যখন এই ধরনের তথ্য পুস্তকগুলি উপস্থিত হয় তখন বর্গীকরণ ক্যাটালগিং করবার জন্য আমরা লেখকের অবস্থানটা আমরা খুঁজে দেখি। সেই কারণে এখানে লেখক কে হবে? লেখক হবে সংস্থা। তাই সংস্থা দ্বারা প্রকাশিত যদি গ্রন্থ হয় তাহলে পুরোপুরি সংস্থাকেই ধরতে হবে লেখক হিসাবে। এখন দেখা যাক সংস্থা কাকে বলে। আগেই আমরা আলোচনা করলাম যে সংস্থা বা প্রতিষ্ঠান কতগুলো ব্যক্তি নিয়ে সৃষ্টি হয়। এই সংস্থা একটা সার্বজনীন কাজ করে, সকলের জন্য কাজ করবে, তারা কোনো পরিষেবা দেবে সমাজের দিকে। তাই বিভিন্ন ধরনের সরকারি কার্য সমিতি, গভর্নমেন্ট যেমন মানুষের জন্যই কাজ করে, কিংবা ধর্মীয় সংস্থা, বাণিজ্যিক সংস্থা, কমিটি, সভা সমিতি, অধিবেশন, কিংবা কোনো প্রতিষ্ঠান, কোনো আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, কোনো সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান, ধরা যাক যে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, একটা শিক্ষা প্রতিষ্ঠান। এই সমস্ত প্রতিষ্ঠান থেকে যদি কিছু লেখা প্রকাশিত হয় তাহলে তখন কিন্তু সেই সংস্থাটিকে আমরা বলবো কর্পোরেট বডি, যৌথ একটা দল বা গঠন, কর্পোরেট বডি। যে সমস্ত সংস্থাকে কর্পোরেট বডি বলে এবং এখান থেকে একক লেখক বা ব্যক্তিকে ধরা হয় না, সামগ্রিকভাবেই সমগ্র সংস্থাটিকেই লেখক হিসাবে মান্যতা দেওয়া হয়। কোনো গ্রন্থ বা উপাদান, তথ্য উপাদান তৈরি করার জন্য এই সংস্থার সকলের দায়বদ্ধতা আছে। তাই সংস্থা বা কর্পোরেট বডিকেই লেখক হিসাবে আমরা বিবেচিত করি। এই সংস্থা আমাদের দৃষ্টিভঙ্গিতে তিন রকমের হবে। এক হলো সরকারি প্রতিষ্ঠান, মানুষের দ্বারা সৃষ্টি, মানুষের জন্য এবং মানুষের দ্বারা যে সমস্ত কাজকর্মগুলো হচ্ছে এবং সেখানে সমস্ত মানুষের তথ্য এবং সেই তথ্যগুলো মানুষের সমাজের ক্ষেত্রে প্রয়োজনীয় হয়ে পড়ে, সেই সংক্রান্ত তথ্য উপাদান একটা যে সংগৃহীত হয় সেটি একটি পুস্তক বা তথ্য উপাদান। অতএব সেটি গ্রন্থাগারে আসে, বিশেষত বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে কিংবা সমাজবিদ্যার যেখানে গবেষণা হচ্ছে সেই সমস্ত গ্রন্থাগারে এই সরকারি প্রতিষ্ঠান থেকে প্রকাশিত বিভিন্ন তথ্য সম্বলিত, ডেটা সম্বলিত যে তথ্য উপাদান বা গ্রন্থ সেগুলি চলে আসে, তখন সেগুলিকে সূচীকরণ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এখন এই ডক্টর রঙ্গনাথনের
যে নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি বর্গীকৃত ক্যাটালগ কোড, সেখানে কিভাবে করতে হয় সেই প্রক্রিয়াটা আমরা আলোচনা করব। এখন তার আগে জেনে নিচ্ছি যে এই প্রতিষ্ঠান বা সংস্থা 3 দৃষ্টিভঙ্গিতে হতে পারে। এক হলো সরকারি প্রতিষ্ঠান, কোনো মন্ত্রক, সরকারি মন্ত্রণালয় হতে পারে। আর প্রতিষ্ঠান বলতেই আমরা যেটা বললাম যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান, কোনো সামাজিক প্রতিষ্ঠান, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান ইত্যাদি। আর সভা সম্মেলন, কনফারেন্স, সিম্পোজিয়াম, এই জিনিসগুলো, এইগুলোকে আমরা বলবো কি সম্মেলন। তা সেক্ষেত্রেও তারাও বা সেইটিও লেখক হিসাবে পরিচিতি পাবে। এবারে সরকারি প্রতিষ্ঠান হিসাবে যদি লেখক হয় তখন আমরা কেমন করে সেখানে কাজটা করব তার প্রক্রিয়াটা আমাদেরকে শিখতে হবে। এখন দেখা যায় যে যে দেশের সরকার হচ্ছে কি গ্রন্থাগার, সেই দেশের নামটি মুখ্য এন্ট্রিতে বসানো হয়। যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কোনো একটি তথ্য উপাদান প্রকাশিত হয়েছে, সেটি প্রকাশ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাদের গভর্নমেন্ট প্রেস থেকে। তাহলে আমরা কিন্তু যখন হেডিং লিখব সেই হেডিংয়ে কিন্তু লেখা হবে ইন্ডিয়া। কেননা সেই যে সামগ্রিক অঞ্চলের সার্বভৌম ক্ষমতাটা কার কাছে রয়েছে, না ভারত নামেই রয়েছে। সেই জন্য ইন্ডিয়া হবে তার প্রথম শব্দ, ইন্ডিয়া হবে প্রথম ধারণা। আবার কখনো কখনো এইটা বুঝলাম যে দেশের নামটি মুখ্য এন্ট্রিতে আমরা বসাবো ইন্ডিয়া হিসাবে। যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হয় তাহলে ইন্ডিয়া হবে। আবার এগুলি হতে পারে স্টেট গভর্নমেন্ট, হতে পারে স্টেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তখন তাহলে কি হবে, তখন এই যে স্থানটি হবে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ, তাহলে স্টেট গভর্নমেন্ট হতে পারে। জেলা সরকারি দপ্তর হতে পারে, ধরা যাক জেলা বলতে আমরা বললাম যে হুগলি জেলা, তাহলে জায়গাটা হচ্ছে হুগলি, সেই কারণে হুগলি আসবে। এমনি করে শহর ও পঞ্চায়েত ইত্যাদি হতে পারে। তাই বিভিন্ন ভূখণ্ডযুক্ত যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান হবে সেই ভূখণ্ডের যে নাম, সেই নামটি দিয়েই কিন্তু প্রথম হেডিংটি আমরা লিখব। আবার এই সরকারি সংস্থার কোনো উপবিভাগ থাকতে পারে, সেই উপবিভাগগুলি ক্রমে ক্রমে লিখতে হবে। যেমন ধরা যাক মিনিস্ট্রি অফ এগ্রিকালচার এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো প্রথম আসলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার উপবিভাগ হলো মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, তার উপবিভাগ হলো স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট। তাহলে পরপর ক্রমে ক্রমে 3টি রয়েছে। তাহলে লিখবার সময় যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়া হলো সেই ভূখণ্ড, যে ভূখণ্ডের মধ্যে সেই মন্ত্রকটি রয়েছে, তাই ইন্ডিয়া প্রথমে আসবে। সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মধ্যে কোন মন্ত্রক, কোন নির্দিষ্ট মন্ত্রক হিসাবে দেওয়া রয়েছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, তারপরে আসবে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। আবার এই মিনিস্ট্রি অফ এগ্রিকালচার তো একটা বিস্তৃত একটা সংস্থার মতো কাজ করছে, তার মধ্যে কোন সেকশন, কোন ব্লক এই তথ্য উপাদান তৈরি করেছে, না স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট থেকে এটি প্রকাশিত হয়েছে। ইন্ডিয়াতে যে প্রোডাকশন হচ্ছে, যা উৎপাদন হয়েছে, সেই উৎপাদন সম্বন্ধে যে ডেটা, সেই বিভিন্ন ফসলের যে ডেটা, সেই ডেটা দেওয়া রয়েছে এবং সেটা স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট প্রকাশিত করেছে। তাহলে এই স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টটা হচ্ছে গিয়ে থার্ড লেভেল, থার্ড মোড। তাহলে এইভাবে ক্রমে ক্রমেও এই শব্দগুলিকে আমরা উল্লেখ করে যাব। সেই লেখা পদ্ধতিটি কেমন হবে আমরা দেখব, একটা এক্সাম্পল আমরা উদাহরণের মাধ্যমে আমরা সেটিকে বোঝার চেষ্টা করব। যেমন ধরা যাক একটা হয়তো দেওয়া রয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ বিহার। তাহলে কীভাবে লিখতে হবে, লিখতে হবে বিহার কমা এডুকেশন ব্র্যাকেটে মিনিস্ট্রি অফ। আমরা যখন ইংরেজিতে লিখব তখন কিন্তু এই বিহার বা এডুকেশন এগুলি কিন্তু বড় হাতের হরফে হবে, অর্থাৎ আপার কেস লেটার যেটা হয় সেই লেটারে লিখতে হবে। কিন্তু যেহেতু এটা বাংলায় আমরা করছি, এক্ষেত্রে সেটা লেখার সুযোগটা নেই। কিন্তু বিহার এবং এডুকেশন এই যে শব্দগুলি, এগুলি কিন্তু বড় হাতের হরফেই লেখাটা বাঞ্ছনীয় বা এই নির্দেশ আমাদের দেওয়া আছে। আচ্ছা, যদি কোনো ব্যক্তি কোনো দেশের সরকারিভাবেই থাকে বা কোনো বই লেখেন, তখন সেই দেশের নামটি আগে লেখা হবে। কোনো সরকারি পদে আছেন, যেমন ধরা যাক যে
বললাম রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তা রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রেসিডেন্ট। এখন এই টেরিটরিটা হচ্ছে কি ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া প্রথমেই আসবে। কিন্তু কোন পদে আছেন? পদটা হলো প্রেসিডেন্ট। তাহলে ইন্ডিয়া কমা প্রেসিডেন্ট। কিন্তু কোন ব্যক্তি যে সেই প্রেসিডেন্ট ছিলেন সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই জন্য ঠিক কোন ব্যক্তি ছিলেন না সেই আমরা ব্র্যাকেটের মধ্যে তখন উল্লেখ করব রাজেন্দ্র প্রসাদ। এই যে রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটাকে আমরা কেমনভাবে উল্লেখ করব? আমাদের উল্লেখ করার পদ্ধতিটি হবে ইন্ডিয়া কমা প্রেসিডেন্ট, ব্র্যাকেটের মধ্যে লিখব রাজেন্দ্র প্রসাদ এবং শেষে ফুল স্টপ থাকবে। আরও একটা এক্সাম্পল নেওয়া যাক, ডিস্ট্রিক্ট কোর্ট অফ হাওড়া, ওয়েস্ট বেঙ্গল। তার সামগ্রিক ভূখণ্ডটি হলো কোন জুরিসডিকশন, কোন অঞ্চলের ক্ষমতা নিয়েই এই কোর্টটি কাজ করছে? না হাওড়া জেলাকে নিয়েই কাজ করছে। তাহলে প্রথমেই আসবে প্রথমে ওয়েস্ট বেঙ্গল, প্রথমে আসছে ওয়েস্ট বেঙ্গল। এবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন কোর্ট? না ডিস্ট্রিক্ট কোর্ট। তার ডিস্ট্রিক্ট কোর্ট আসলো এবং সেটা কোন অঞ্চলের? হাওড়া, তাই ব্র্যাকেটের মধ্যে লিখব হাওড়া। তাহলে আমাদেরকে জানতে হবে এই প্রক্রিয়াটি কয়েকটি আমরা উদাহরণের সঙ্গে আমরা যদি করতে পারি তাহলে আমাদের পক্ষে এটা তৈরি করা খুবই সহজ হবে এবং এটা কিন্তু খুব বৈজ্ঞানিকভাবেই উৎপন্ন করা হচ্ছে। একটা এক্সাম্পল আমরা নিতে পারি, উদাহরণ হিসাবে আমরা নিতে পারি যে ডিস্ট্রিক্ট কোর্ট অফ হাওড়া ওয়েস্ট বেঙ্গল, সেক্ষেত্রে লেখাটি হবে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কোর্ট হাওড়া। এবার আমরা উদাহরণ সংগ্রহ করছি। টাইটেল পেজে দেওয়া রয়েছে সার্ভে অন চাইল্ড অ্যান্ড ইনফ্যান্ট মর্টালিটি, অফিস অফ দ্য রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, নিউ দিল্লিতেই এটা মন্ত্রক রয়েছে, নিউ দিল্লি থেকে প্রকাশিত হয়েছে যেমনভাবে দেওয়া আছে টাইটেল পেজে। 1981 সালে এই তথ্যটি প্রকাশিত হয়েছিল। আদার ইনফরমেশন ওআই হিসেবে দেওয়া রয়েছে বা তো আমরা তৈরি করলাম, আমরা ছাত্র হিসেবে যখন আমরা বা গ্রন্থাগারিক হিসাবে যখন আমরা কাজ করব তখন আমরা এই সার্ভে অন চাইল্ড অ্যান্ড ইনফ্যান্ট মর্টালিটি এটিকে বিশ্লেষণ করে এটিকে আমরা এর জন্য আমরা বর্গ সংখ্যা নির্ণয় করব এবং একই সঙ্গে কল নাম্বার বা দাগ সংখ্যা আমরা নির্ণয় করব। বর্গ সংখ্যা এবং পুস্তক সংখ্যা দুটোই আমরা নির্বাচন করব, করেই আমরা কল নাম্বার বা দাগ সংখ্যা নির্বাচন করব। এটি সোশিওলজির মধ্যেই পড়ে, বিষয় হিসেবে চিন্তা করলে এটি সোশিওলজি আসবে এবং সোশিওলজির মধ্যে পার্সোনালিটি বলতে দেওয়া রয়েছে চাইল্ড। আমরা কোলন ক্লাসিফিকেশান খুলব, কোলন ক্লাসিফিকেশান খুলে শিডিউলে যাব, সেখানে সোশিওলজি দেখব, ওয়াই দেওয়া রয়েছে সোশিওলজি এবং 1 দেওয়া রয়েছে পার্সোনালিটি চাইল্ড। এবারে সেই চাইল্ডের কি কন্ডিশনটা কেমন, কি সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে গিয়ে মর্টালিটি বা সমস্যাটা মর্টালিটি আমরা বলতে পারি, কিংবা বলতে পারি এটাকে আমরা ডেমোগ্রাফি। 5 কিন্তু এক্স্যাক্টলি ডেমোগ্রাফি। এই ডেমোগ্রাফিটাকে আরেকটুখানি শার্পেনিং করতে হবে, নিখুঁত করতে হবে, সাবজেক্ট ডিভাইস দিয়ে আমরা নিখুঁত করব। কেন না দেওয়া রয়েছে এটা ইনফ্যান্টের মর্টালিটি। তা মর্টালিটি আনতে গেলে সোশিওলজিতে আগে এনার্জি কনসেপ্টে আমাদের আনতে হবে ডেমোগ্রাফি। ডেমোগ্রাফিটা কি পার্টিকুলার কোন অ্যাসপেক্টের উপর ভিত্তি করে হচ্ছে? না মর্টালিটির উপর ভিত্তি করে। তাহলে মর্টালিটিটা কিন্তু পাওয়া যাবে কনসেপ্টটা মেডিকেল সায়েন্স। তাহলে মেডিকেল সায়েন্স থেকে আমরা সাবজেক্ট ডিভাইস করে নিয়ে এখানে সংযুক্ত করব। তাহলে সংযুক্ত করলাম, যেহেতু সাবজেক্ট ডিভাইস করেছি তাই দেওয়া আছে L:5191, এটা মর্টালিটি। ব্র্যাকেট ক্লোজ করলাম করে এরপরে আসবে এই ঘটনাটি ঘটেছে কোন কান্ট্রির ক্ষেত্রে? না ইন্ডিয়ার ক্ষেত্রে, তাই .44। এটি কোন সময়ে জন্য এটা তথ্য হয়েছিল? এটা হয়েছিল 1979, তাই সময় হিসাবে এসেছে N79। এরপর দুটি স্পেস দেব, দুটি স্পেস দিয়ে আমরা দেখব যে বুক সংখ্যা, বুক নাম্বার কি হয়। বুক নাম্বার অর্থাৎ পুস্তকটি যখন প্রকাশিত হয়েছিল সেইটি দিয়েই করতে হবে। পুস্তকটি দেখা যাচ্ছে 1981 সালে প্রকাশিত হয়েছিল। আমরা এখন
কোলন যে ক্লাসিফিকেশান সিসি, সেখানে বুক নাম্বারে চলে যাব, গিয়ে দেখব সেখানে সময় তালিকা দেওয়া রয়েছে। সেখানে দেখতে পাবো 1980 থেকে 1989 পর্যন্ত এই সময় ধারণাটিকে এম হিসাবে উল্লেখ করা রয়েছে। তা সেই জন্য আসলো এম, এবং যেহেতু এটা 81 সাল অর্থাৎ 1M1, এই M1টি হলো বুক নাম্বার। তাহলে সামগ্রিকভাবে Y11:5 ব্র্যাকেট L:5191 ব্র্যাকেট ক্লোজড ফুল স্টপ 44 সিঙ্গেল ইনভার্টেড কমা N79 M1, এইটি হলো ডাক সংখ্যা দেওয়া রয়েছে। এবং এই পুস্তকের যে গ্রন্থকার যখন এসেছিল তখন তার পরিগ্রহণ সংখ্যা ছিল 1961। এই তথ্যটি সব দেওয়া রয়েছে। এই তথ্যটিকে বর্গীকৃত ক্যাটালগ পদ্ধতিতে যখন আমরা ক্যাটালগ প্রণয়ন করব, সেই ক্যাটালগ প্রণয়ন করার সময় কেমনভাবে উপস্থাপিত করতে হবে সেটা আমরা দেখতে চাই। মুখ্য সংলেখ বা মুখ্য এন্ট্রি, এটি হবে এই ফার্স্ট ইন্ডেনশন থেকে আমরা এই ডাক সংখ্যাটিকে লিখব। এই পুস্তকে সব সময় মনে রাখতে হবে যে বর্গীকৃত ক্যাটালগ কোডে যে পুস্তকটির আমরা সূচীকরণ করছি সেই পুস্তকটির বিষয় চিহ্ন বা ডাক সংখ্যা কি হবে, কোলন ক্লাসিফিকেশন অনুযায়ী হতে পারে, করছি হয়তো। যে গ্রন্থাগারে যে ধরনের বর্গীকরণ তালিকা ব্যবহৃত হবে সেখান থেকেই কিন্তু বর্গ সংখ্যাটা নির্ণয় করতে হবে বা ডাক সংখ্যা নির্ণয় করতে হবে। সেই ডাক সংখ্যাটি কিন্তু প্রথম লাইনেই বসবে ফার্স্ট ইন্ডেনশন থেকে, তাই বসেছে এখানে। এরপরে হেডিংয়ে কি লিখতে হবে, লেখার প্রক্রিয়া দেখা যাচ্ছে যে মূল জায়গাটা হলো ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ইন্ডিয়া, তাই ইন্ডিয়া কমা দিয়ে লেখা হচ্ছে। এরপরে আসছে তার কোন অংশ, তার নিম্ন কোন অংশ, হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, তাই লিখতে হচ্ছে হোম অ্যাফেয়ার্স, ব্র্যাকেটের মধ্যে লিখবো মিনিস্ট্রি অফ ড্যাশ ব্র্যাকেট ক্লোজড কমা রেজিস্ট্রার জেনারেল, আবার পুনরায় অফিস অফ, অ্যাকচুয়ালি অফিস অফ রেজিস্ট্রার জেনারেল ছিল, লিখবার সময় আমাদেরকে এইভাবে লিখতে হবে রেজিস্ট্রার জেনারেল অফিস অফ, যেহেতু লেখাটা কম আছে তাই ড্যাশ দিয়ে লিখতে হবে ব্র্যাকেট ক্লোজড ফুল স্টপ। এরপরে আসবে আবার সেকেন্ড ইন্ডেনশন থেকে আমরা টাইটেলটি লিখছি। টাইটেলটি ক্ষেত্রে আমরা লিখব যে সার্ভে অন চাইল্ড অ্যান্ড ইনফ্যান্ট, যেহেতু লেখাটি ওখানে ধরলো না তখন পুনরায় আমরা ফার্স্ট ইন্ডেনশন থেকে লিখব চাইল্ড ইনফ্যান্ট মর্টালিটি, এই মর্টালিটিটা ফার্স্ট ইন্ডেনশন থেকে শুরু হয়েছে, কমা দিয়ে লিখছি 1979 1979 সাল। ব্যাস, এই সংক্ষিপ্ত অথচ সুন্দরভাবে আমরা উপস্থাপিত করলাম। এরপর একেবারে লাস্ট লাইনের ওপরেই কিন্তু আমরা লিখলাম, লাস্ট লাইন ছিল কিনারা, তারপরের উপরে লিখব ফার্স্ট ইন্ডেনশন থেকে আমরা পরিগ্রহণ সংখ্যা লিখলাম 1961। তাহলে আমাদের সংলেখ তৈরি করা হয়ে গেল। এরপর শৃঙ্খল নির্ঘণ্ট পদ্ধতিতে আমাদেরকে বিষয় শিরোনাম গঠন করতে হবে, অর্থাৎ যে বর্গ সংখ্যাটা আমরা পেয়েছিলাম তাকে আমরা ন্যাচারাল টার্মে আমরা ভেঙে ভেঙে নেব শৃঙ্খল পদ্ধতি। কেমন শৃঙ্খল পদ্ধতি? সব থেকে বৃহত্তর অবস্থা কোনটা? সোশিওলজি ওয়াই, তাই ওয়াই আসলো সোশিওলজি। এটি এসএল অর্থাৎ এটা শর্ট লিঙ্ক হবে, অর্থাৎ এই শব্দটি দিয়ে, এই বিষয় ধারণা দিয়ে একটি ক্লাস ইন্ডেক্স এন্ট্রি তৈরি করতে হবে। এরপরে Y11, এই সোশিওলজিটা কাদের জন্য? না চাইল্ডদের জন্য, Y11, তাই চাইল্ড এবং সোশিওলজি দুটো কনসেপ্ট এখানে আছে। এটিকেও আমরা এসএল হিসেবে কনসিডার করলাম, শর্ট লিঙ্ক হিসেবে করলাম। এরপরে Y11:5 ডেমোগ্রাফি চাইল্ড সোশিওলজি, এটুকু এসএল হিসেবে আমরা কনসিডার করছি। এরপরে আসছে Y11:5 উইদিন ব্র্যাকেট L:5191 ইজ ইকুয়াল মর্টালিটি ডেমোগ্রাফি চাইল্ড সোশিওলজি এসএল। এরপরে আসছে 0.44 ইন্ডিয়া, ইন্ডিয়া মর্টালিটি ডেমোগ্রাফি চাইল্ড এবং সোশিওলজি। অতএব এটিও কিন্তু এসএল হিসাবে হবে, এটিকেও আমরা
বিষয় শিরোনাম হিসাবে আমরা উল্লেখ করছি। এখন এই যে এতগুলি গুরুত্বপূর্ণ বিষয় শৃঙ্খল তৈরি করলাম, বিষয় শিরোনাম তৈরি করলাম শৃঙ্খল পদ্ধতিতে, কেননা ওয়াই এর পরে দেওয়া রয়েছে চাইল্ড সোশিওলজি, তাকে আরও ভাঙলে তার থেকে আরও ক্রমে নিচের দিকে আসলে পাবো ডেমোগ্রাফি, আবার তার থেকে নিচে একটু আরও ভাঙলে পাবো মর্টালিটি। কেমন এই যে পেলাম, এর ফলে এইগুলিদের পরে আসছে ইন্ডিয়া। এই এতগুলি আমাদেরকে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি প্রণয়ন করতে হবে গুরুত্বপূর্ণ বিষয় শিরোনাম, অর্থাৎ এইগুলি দিয়ে পাঠক কিন্তু তার নিজের জিজ্ঞাসা বা নিজের কাজে লাগবে পঠন পাঠনের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, তথ্য সংগ্রহের ক্ষেত্রে। তাই এই কনসেপ্টগুলো দিয়ে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, ক্লাস মানে বিষয়, ইন্ডেক্স মানে তার অনেকগুলো তালিকা হলো বলে ইন্ডেক্স, কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস ইন্ডেক্স এন্ট্রি অর্থাৎ যেটি আমরা এএসসিআরে আমরা বলছি যে সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি, বিষয় ক্যাটালগ, ঠিক তেমনি এক্ষেত্রে এটা আসবে যে সিআইই ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, বাড়তি ক্যাটালগ, সহযোগী ক্যাটালগ। এখন এই পরপর আমরা সিআইইগুলো দেখতে পাব। এই প্রথম সিআইই করছি কিভাবে, ফার্স্ট ইন্ডিয়ান থেকে লিখছি ইন্ডিয়া, কমা, মর্টালিটি, ডেমোগ্রাফি, দেন চাইল্ড সোশিওলজি। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ শব্দ কমা কমা দিয়ে লিখে পরিশেষে আমরা ফুল স্টপ দিলাম। এরপর যখন লেখা শেষ হয়ে গেল, কনসেপ্টটা চলে গেল, এরপরে একটি ফ্রেজ লিখতে হয়। এই ফ্রেজটি সব সময়ের জন্য লিখতে হয় যখন সিআইই এন্ট্রি আমরা করি। সেই জন্য আমাদের ছাত্রবন্ধুদের আমরা সবসময় বলছি এটা একটু স্মরণ রাখতে হবে। লেখাটির মধ্যে কিন্তু একটি সুন্দর অর্থ আছে, বলা হচ্ছে ফর ডকুমেন্টস ইন দিস ক্লাস, অর্থাৎ এই যে উপরে যে কথাগুলি লেখা রয়েছে সেই শব্দের জন্য যে ক্লাস নাম্বার, সেটি খোঁজ করতে গেলে কোন পুস্তকটি বা কোন কার্ডটি খোঁজ করতে হবে সেইটি দেখানোর জন্য, সেটিকে সংযুক্তি করবার জন্য এই ধরনের কথা লেখা হচ্ছে ফর ডকুমেন্টস ইন দিস ক্লাস। যেহেতু লেখা হচ্ছে না, আমরা ফার্স্ট ইন্ডিয়ান সঙ্গে লিখতে পারি, কন্টিনিউয়েশন চলবে, অ্যান্ড ইটস সাবডিভিশনস, সি দি ক্লাসিফাইড পার্ট অফ দি ক্যাটালগ। আমাদের মুখ্য যে একটা তালিকা রয়েছে ক্যাবিনেট, সেখানে কিন্তু ক্লাসিফাইড ক্যাটালগ কার্ডগুলি কি কেবল সাজানো আছে, ডাক সংখ্যা দিয়ে সাজানো আছে। তা সেই জন্য আমরা সেখানে যাব কি করে? পাঠক প্রথমে আগে তার নিজের চাহিদা অনুযায়ী এই শব্দ দিয়েই তারা খোঁজ করবে এবং এই শব্দের নিচে দেখতে পাবে কোন ক্লাস নাম্বারটা দেওয়া রয়েছে। আবার সেই ক্লাস নাম্বারটি মনে রেখে তখন সে ক্লাসিফাইড পার্টে বা বর্গীকৃত ক্যাটালগের সেই যে ক্যাবিনেট, সেখান থেকে তার নিজের পুস্তকটি খোঁজ করার জন্য এগিয়ে যাবে। তাকে এগিয়ে দেওয়ার জন্য, তাকে সাহায্য করার জন্য এই সিআইইটা তৈরি করা হয়েছে। এটি একটি প্রথম। এরপরে ইন্ডিয়া মুছে যাবে, দিয়ে মর্টালিটি দিয়ে শুরু করতে হবে। এরপরে মর্টালিটি মুছে যাবে, ডেমোগ্রাফি দিয়ে শুরু করতে হবে। আবার ডেমোগ্রাফি মুছে যাবে, চাইল্ড দিয়ে শুরু করতে হবে। আবার চাইল্ড দিয়ে চলে যাবে, সোশিওলজি দিয়ে শুরু করতে হবে। তা ক্রমে ক্রমে আমার একটি করে ধারণা আমার এখান থেকে মুছে যাবে এবং সিআইই আমরা প্রণয়ন করব। তাই পরের সিআইই দেখা যাক। এই যে পরের সিআই দেওয়া রয়েছে মর্টালিটি, ডেমোগ্রাফি, চাইল্ড এবং সোশিওলজি। আবার ঠিক সেকেন্ড ইন্টেনশন থেকে সেই ফ্রেজ লিখতে হবে, ফর ডকুমেন্টস ইন দিস ক্লাস অ্যান্ড ইটস সাবডিভিশন সি দি ক্লাসিফাইড পার্ট অফ দি ক্যাটালগ আন্ডার দি ক্লাস নাম্বার। যেহেতু এখানে ইন্ডিয়া নেই, সেই কারণে ক্লাস নাম্বারের মধ্যেও আর কোনো ইন্ডিয়া থাকছে না। আবার পরেরটা ক্ষেত্রে দেখা যাক, যেহেতু মর্টালিটি নেই, সেই জন্য মর্টালিটি টার্মসটি এখানে থাকছে না, ডেমোগ্রাফি পর্যন্ত আছে। এখানে শুরু হয়েছে ডেমোগ্রাফি থেকে, তা ডেমোগ্রাফি, চাইল্ড এবং সোশিওলজি তাই আছে এখানে। 5 মিন ফর ডেমোগ্রাফি, 1 মিন ফর চাইল্ড, ওয়াই মিন ফর সোশিওলজি তাই রয়েছে। এবার ডেমোগ্রাফি চলে যাবে, ডেমোগ্রাফি চলে গিয়ে এরপরে আসবে চাইল্ড সোশিওলজি, ঠিক রয়েছে 1 মিন ফর চাইল্ড অ্যান্ড ওয়াই মিন ফর সোশিওলজি। তাহলে এইভাবে আমরা আবার সোশিওলজি চলে আসলাম। এখন বুক ইন্ডেক্স এন্ট্রি তৈরি করতে হবে, অর্থাৎ এই বইয়ের নাম, অর্থাৎ অথারের নাম। অথার কে ছিল? অথার ছিল ইন্ডিয়া হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ রেজিস্টার জেনারেল অফিস অফ দিস। এইটি ছিল ডকুমেন্টে, এই ছিল অথার। ঠিক অথারটি যে লেখা হয়ে গেল, তারপরেই আমরা ফার্স্ট ইন্টেনশন থেকে আমরা টাইটেলটি লিখছি, শিরোনামটি লিখছি এবং পুরো বর্গ সংখ্যাটা আমরা লিখছি। এটা হয়ে গেল বুক ইন্ডেক্স এন্ট্রি ফর অথার। এরপরেই কিন্তু আমরা ট্রেসিংয়ে চলে আসবো।
ট্রেসিংটি বলেছি আমরা জানি যে মেন এন্ট্রির পেছনে, অর্থাৎ তাকে উল্টিয়ে দিলে আমাদের কেমন দেখতে লাগবে এইরকম একটি অবস্থা দেখা যাবে। এবার এই পুরোপুরি এইটিকে আমরা লম্বালম্বিভাবে সমান ভাগে ভাগ করলে আমাদের ডান দিক এবং বাম দিকের অংশ পাওয়া যাবে। তাই এবার ডান দিকের অংশের যে আছে তাকে আবার মনে মনে আমরা 3টি ভাগে আনুভূমিক স্তরে ভাগ করব। এই ওপরের স্তরে আমরা সিআই করেছি, সেই সিআইয়ের যে শব্দ ধারণাগুলি ছিল, বিষয় ধারণা, সেগুলি লিখছি। প্রথমেই ছিল ইন্ডিয়া, মর্টালিটি, ডেমোগ্রাফি, চাইল্ড সোশিওলজি একটা। নেক্সট হয়েছে মর্টালিটি, ডেমোগ্রাফি, চাইল্ড সোশিওলজি, ক্রমে ক্রমে একটি করে বাদ যাচ্ছে। এরপর ডেমোগ্রাফি দিয়ে শুরু হচ্ছে, ডেমোগ্রাফি, চাইল্ড সোশিওলজি, এরপরে আসছে চাইল্ড সোশিওলজি, এরপরে আসছে শুধু সোশিওলজি। আর ঠিক এটা হয়ে যাওয়ার পরেই আমরা বুক ইন্ডেক্স এন্ট্রি, অর্থাৎ যে অথার, এই বইটির যে অথার ধরা হয়েছিল সেই অথার ইন্ডিয়া, হোম অ্যাফেয়ার্স ব্র্যাকেটে মিনিস্ট্রি অফ, আবার রেজিস্ট্রার জেনারেল ব্র্যাকেটের মধ্যে অফিস অফ, আবার ব্র্যাকেটে ফুল স্টপ, এটি লেখা হলো। তাই ট্রেসিং হিসাবে আমরা এখানে উল্লেখ করলাম। আমরা এর পরের এক্সাম্পল দেখব যে কমিটি কেমন করে করতে হয়। অনেক সময় সরকারের তরফ থেকে কোনো কাজের উদ্দেশ্য সাধনের জন্য কমিটি গঠন করা হয়। সেই কমিটি যথাসময়ে তাদের রিপোর্ট পেশ করেন। সেই কমিটি হলো এই রিপোর্টের লেখক। মুখ্য সংলেখে এই কমিটির চেয়ারম্যানের নাম এবং কমিটি স্থাপনের তারিখটি বন্ধনীতে আমরা উল্লেখ করি। যেমন আমরা দেখতে পাচ্ছি যে দেওয়া রয়েছে অ্যাডভাইসারি কমিটি ফর লাইব্রেরিজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, চেয়ারম্যান কেপি সিনহা কমিটি। এটা 1957 সালে হয়েছিল। তো কীভাবে লিখতে হবে? ইন্ডিয়া লাইব্রেরিজ ব্র্যাকেটের মধ্যে অ্যাডভাইসারি কমিটি ফর, এইভাবে লিখতে হবে। এবং কমিটির যে চেয়ারম্যান কে ছিলেন না কেপি সিনহা, সেটা উল্লেখ করতে হবে, কোন সময় তিনি হয়েছিলেন সেটি উল্লেখ করতে হবে। এইভাবেই একটা বিজ্ঞানসম্মতভাবে এটাকে আমরা হেডিংয়ে ইউজ করব। কিন্তু আমাদের এই যে পুস্তক, এই পুস্তকের যে বিষয় চিহ্ন সেইটাই কিন্তু হবে ডাক সংখ্যা, তাই দিয়ে কিন্তু আমরা মেন এন্ট্রি হেডিং তৈরি করব। তাহলে এবারে যদি দেখা যায় যে এই রিপোর্টটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে প্রকাশিত হয়েছিল, তার ডাক সংখ্যাটা আমরা এখানে লিখেছি। আসলে আমরা এখানে উল্লেখ করেছি যে ক্লাস নাম্বারটি কী হবে, 2P44, N58J8, সামগ্রিকভাবে এটা ডাক সংখ্যা আসছে। এবারে মুখ্য এন্ট্রি নির্বাচন করবার সময় আমরা ক্লিক কেমন করে করছি, ফার্স্ট ইন্ডেন্টেশন থেকে আমরা এই ডাক সংখ্যাটি পুরোপুরি লিখছি। 2 তারপর আসবে ইনভার্টেড N58T, টি মিন ফর সার্ভে। কেমন, এই ক্লাস নাম্বারটি আমাদের এখানে উল্লেখ করা হয়েছে। এবারে ইন্ডিয়া লাইব্রেরিজ অ্যাডভাইসারি কমিটি ফর, চেয়ারম্যান কেপি সিনহা, 1957। এরপর লিখতে হবে টাইটেলটি, আমরা লিখছি রিপোর্ট অফ দি অ্যাডভাইসারি, জায়গা না থাকলে আমরা ফার্স্ট ইন্ডেন্টেশন থেকে লিখলাম। যেভাবে আমরা লিখছি এটা ডান দিকে লেখার জায়গা নেই বলে আমরা ফার্স্ট ইন্ডেন্টেশন শুরু করছি। এরপর আমরা একবারে শেষের লাইনে আমরা লিখেছি সেই এসএসসি নাম্বার। তাহলে এইভাবে মুখ্য এন্ট্রিটি আমাদের প্রণয়ন করতে হবে। এবার এটিকেও আমাদের চেন ইন্ডেক্সিং পদ্ধতিতে বিষয় শিরোনাম নির্বাচন করতে হবে। বিষয় শিরোনাম নির্বাচন করলে আমরা দেখতে পাবো যে 2 লাইব্রেরি সায়েন্স, দেন 2.44 হবে, 2.44 ইন্ডিয়া লাইব্রেরি সায়েন্স। এরপরে আসবে 2.44 ইনভার্টেড কমা N58T। এবারে লাইব্রেরি রিপোর্ট, লাইব্রেরিজ অ্যাডভাইসারি কমিটি ফর 1958। এই 3টি গুরুত্বপূর্ণ বিষয় শিরোনাম দিয়েই আমাদের ক্লাস ইন্ডেক্স এন্ট্রি তৈরি হবে। এই যে লেবার তৈরি করছি, তাই প্রথমে আসছে একবারে শেষে রয়েছে টি, তাহলে এটা আসবে রিপোর্ট। তারপরে N58, এটা আসলে কিছু সময় দিয়ে আমাদের হয় না, ইন্ডিয়া দিয়েই করতে হবে। এটা আসলে লাইব্রেরির উপরে হয়েছিল, এই কমিটির ব্যাপার ছিল, অ্যাডভাইসারি কমিটি ফর 1958। এই 1958-এ উল্লেখ করার জন্যই এই 1958 রয়েছে। আর যেহেতু এটা ইন্ডিয়াতে হয়েছিল সেই কারণে 44 দেওয়া রয়েছে। এবং কোন বিদ্যা সংক্রান্ত এটা না লাইব্রেরি সংক্রান্ত, তাই 2 হয়েছে। আর পরিশেষে একবারে রিপোর্ট রয়েছে। এইটা অ্যান্টিরিওরাইজিং কমন আইসোলেট, এটা কোলন ক্লাসিফিকেশনে টি মিন করছে অ্যান্টিরিওরাইজিং কমন আইসোলেট স্মল টি, এটা সর্বশেষে বসবে। তাই এটা সামগ্রিক ক্লাস নামে এসেছিল, তাই এটা সিআইই হয়েছে।
এরপরে CIE হবে ইন্ডিয়া লাইব্রেরি সায়েন্স। এবার অ্যাডভাইসরি কমিটির নামটা নেই, সেই জন্য 2.44 হয়েছে। আর সেই আমাদের যে লিখবার জন্য আমরা একটা ফ্রেজ ইউজ করি, ফর ডকুমেন্টস ইন দিস ক্লাস and its subdivision see the classified part of the catalog under the class number, সেটা উল্লেখ করেছি আমরা, বারবার লিখিনি, সংক্ষিপ্তভাবে লেখা হয়েছে। এরপরে ইন্ডিয়া উঠে যাবে, শুধু লাইব্রেরি সায়েন্স আমরা করছি, তাহলে সেই জন্য 2 দেওয়া রয়েছে এবং সেই ফ্রেজটি লেখাও রয়েছে এখানে। প্রথমে শুরু করতে হবে ফার্স্ট ইন্টেনশন থেকে, ফর ডকুমেন্টস ইন দিস ক্লাস লিখতে লিখতেই যাবো, যখন ডান দিকে জায়গায় কুলোবে না তখন আমরা ফার্স্ট ইন্টেনশন ছুঁয়েছে আবার লিখবো। ধরা যাক আরও লাইন লাগছে, করতে করতে যেখানেই শেষ হবে না কেন এক জায়গায় শেষ হবে। সবসময় মনে রাখতে হবে এই ক্লাস নাম্বারটি এক্ষেত্রে CI এর ক্ষেত্রে একেবারে ডান দিকে একেবারে মার্জিন ঘেঁষেই আমাদের লিখতে হয়, তাই এখানে 2 লেখা হয়েছে। এর উপরের দিকে যদি যাই আমরা দেখতে পাবো এই যে আমরা এখানে লিখেছি 2.44। এর আরও উপরে যদি যাই আমরা দেখতে পাবো যে এক্ষেত্রে এই যে আমরা ডান দিক ঘেঁষেই লিখেছি, এটা একটুখানি ডান দিক ঘেঁষে লিখতে হবে 2.44 এইভাবে। তাহলে এরপরেই আমরা চলে আসছি যে এই অথার ইন্ডেক্স কেমন করে করতে হয়। বুক ইন্ডেক্স এন্ট্রি ফর অথার, অথার কে ছিল না ইন্ডিয়া লাইব্রেরিজ ব্র্যাকেটের মধ্যে অ্যাডভাইসরি কমিটি ফর ব্র্যাকেটের চেয়ারম্যান KP সিনহা 1957। এরপরে আমরা টাইটেলটা লিখছি রিপোর্ট অফ দি অ্যাডভাইসরি কমিটি ফর লাইব্রেরিজ, পুনরায় আমরা নিচে ক্লাস নাম্বারটি আমরা লিখব এইভাবে, কল নাম্বারটি আমরা লিখলাম, এইভাবে আমাদের প্রকাশ করতে হবে। এরপরে আসবে BIE ফর অথার হয়ে গেছে, এরপর BIE ফর সিনহা কমিটির নাম দিয়ে করতে হবে একটি সিনহা কমিটি, কারণ অনেক পাঠক কিন্তু সিনহা কমিটি নাম দিয়েই বা কোঠারি কমিটি নাম দিয়েই কোঠারি কমিশন নাম দিয়ে খোঁজ করতে পারে, সেই কারণে কমিটি কমিশন দিয়েও একটি আমাদের এন্ট্রি করতে হবে, এটি বুক ইন্ডেক্স এন্ট্রি। এই সিনহা কমিটি ফার্স্ট ইন্টেনশন থেকে সেই টাইটেল লেখা হচ্ছে রিপোর্ট অফ দ্য অ্যাডভাইসরি কমিটি ফর লাইব্রেরিজ, লিখে আমরা ক্লাস নাম্বারটি লিখলাম। এরপরে আসবে ট্রেসিং, এই বলেছি যে ওপরের অংশে আমাদের আসবে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, তাহলে আসলো রিপোর্ট লাইব্রেরিজ অ্যাডভাইসরি কমিটি ফর চেয়ারম্যান, যার নাম ছিল সেই পুরোপুরি একটা। এরপরে ইন্ডিয়া লাইব্রেরি সায়েন্স একটা হবে, এরপরে আসবে লাইব্রেরি সায়েন্স। এরপরে আসছে এই অথর বুক ইন্ডেক্স এন্ট্রি অথর এবং সিনহা কমিটি দিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের ডকুমেন্ট গ্রন্থাগারে প্রচুর পরিমাণে এসে সংগৃহীত হয়, অর্থাৎ গভর্নমেন্ট থেকে তার গভর্নমেন্টের নানা রকমের সরকারি তথ্য বা ডেটা আমাদের সামনে উপস্থিত হয়, সেগুলি গবেষণার কাজে এবং বিভিন্ন ধরনের কাজে তাকে আরও উল্লেখ করার জন্য, কোনো জিনিসটিকে সাপোর্ট করবার জন্য আমরা ইউজ করি। তাই গবেষণার ক্ষেত্রে এগুলি তথ্যমূল্য রয়েছে। এই কারণেই এই ধরনের যে তথ্যবস্তু বা পুস্তক এগুলি কিন্তু আমাদের গ্রন্থাগারে আসলে সেগুলিকে ভালোভাবেই সূচীকরণ করতে হবে এবং ডক্টর রঙ্গনাথনের যে দৃষ্টিভঙ্গি বিজ্ঞানসম্মতভাবে সংক্ষিপ্তভাবে এবং যথাযথভাবে এগুলিকে ধারণাগুলিকে উপস্থাপিত করে সূচীকরণ তৈরি করা হয়েছে। এই সূচীকরণ প্রণালী খুব গুরুত্বপূর্ণ এবং সংস্থাকে যে লেখক হিসাবে দেওয়া যায় এটা ডক্টর রঙ্গনাথন যেমন উল্লেখ করেছেন। এর আগে আমাদের যেমন এশিয়া 2 আছে সেক্ষেত্রেও দেওয়া রয়েছে সংস্থা হতে পারে। সংস্থাই কেন করা হলো না, এখানে কোনো একজন ব্যক্তি কিন্তু এই সামগ্রিক তথ্য সৃষ্টি করার জন্য দায়ী নয়, সেই কারণেই সমগ্র ব্যক্তিবর্গ সেই সংস্থার মধ্যে প্রতিষ্ঠানের মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের সকলকে নিতে হয়, তাই সকলের নাম দেওয়া সম্ভব নয়। সেই কারণে সংস্থাটি যে স্থানে যে ভৌগোলিক স্থানে সেই ভৌগোলিক স্থান বা তার যে অংশ পরবর্তী তার অংশ এইভাবে উল্লেখ করা হয়, তাতে করেই কিন্তু লেখকের নামটিকে আমরা পরিচ্ছন্নভাবে আমাদের লিডিং সেখানে উল্লেখ করতে পারছি। কিন্তু যেহেতু এটা বর্গীকৃত ক্যাটালগ, এখানে লেখকের নাম দিয়ে আমরা করি না, এখানে আমরা ডাক সংখ্যা দিয়ে আমরা নাম্বারটা রাখি, ডাক সংখ্যা দেওয়া হয় এবং পরবর্তী হেডিং সেকশানে সেই লেখকের লেখার প্রক্রিয়া পদ্ধতি সংস্থাতে কেমন আসবে, বিশেষ করে গভর্নমেন্টের ক্ষেত্রে হলে পরে কিংবা কোনো কমিটি কমিশন হলে কেমন করে করতে হবে, তার এই দুটি প্রত্যক্ষ উদাহরণ আমরা এই অনুশীলনের মাধ্যমে আমরা শিখতে পারলাম।